আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়টি কি হতে পারে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি মানবদেহ এবং মানবদেহের এইখানে বিশেষ একটি পরিপাকতন্ত্রের অংশ, যেটাকে আমরা বড় করে দেখানোর চেষ্টা করেছি। পাকস্থলীর পরে এই যে আমাদের পরিপাকতন্ত্রের যে নালিকা, এর নাম কি? নিশ্চয়ই তোমরা জানো, এটি হচ্ছে কি? ক্ষুদ্রান্ত্র। আমরা ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র নামে অন্ত্রের দুটি অংশ সম্পর্কে জানি। তো আজকে পাকস্থলীতে এর আগে আমরা জেনেছিলাম যে কিভাবে খাদ্য পরিপাক হয়ে থাকে এবং খাদ্যের কোন কোন অংশগুলো পাকস্থলীতে পরিপাক হয়। আজকে আমরা এখানে লক্ষ্য করব আমাদের এই ক্ষুদ্রান্তের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যগুলো কিভাবে পরিপাক হয়ে থাকে। আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের ক্ষুদ্রান্ত্র, যার সাথে আবার শেষে কে যুক্ত আছে? বৃহদান্ত্র যুক্ত আছে। এই পরিপাক নালীর বিভিন্ন অংশের মধ্যে খাদ্য পরিপাক নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি যে ক্ষুদ্রান্ত্র সম্পর্কে এবং ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্য কিভাবে পরিপাক হয়ে থাকে। তো এই জন্য আমাদের ক্ষুদ্রান্তের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া দরকার আমাদের যে পাকস্থলীর পাইলোরিক স্ফিংক্টারের পর এর সাথেই পাকস্থলীর একটা স্ফিংক্টার যুক্ত থাকে, আমরা জানি, মনে আছে নিশ্চয়ই তোমাদের। যদি মনে না থাকে, আমাদের পাকস্থলীর যে অংশটি রয়েছে বা যে ক্লাসটি রয়েছে সেটি তোমরা অবশ্যই দেখে নেবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি হয়, পাকস্থলীর পরে যে স্ফিংক্টার রয়েছে সেই স্ফিংক্টারের পর থেকে বৃহদান্ত্রের সূচনায় আমরা বলছি ইলিওকোলিক স্ফিংক্টার, অর্থাৎ এই যে এখানে এটার সাথে যুক্ত অবস্থা থাকে কি? বৃহদান্ত্র। তাহলে এই যে বৃহদান্ত্রের সূচনায় ইলিওকোলিক স্ফিংক্টার, মানে দুটো স্ফিংক্টার, একটা হলো ডিউডেনামের এই জায়গার মধ্যে পাইলোরিক স্ফিংক্টার পাকস্থলীর সাথে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা আবছা একটা অংশ দেখতে পাচ্ছি বৃহদান্ত্রের, এই বৃহদান্ত্রের এখানের সাথে কে যুক্ত হয়? এখানে যুক্ত হয় হচ্ছে ইলিওকোলিক স্ফিংক্টার। এবং এই যে স্টোমাক, এখানেও একটা আবছা দাগের মতো দেখতে পাচ্ছি আমরা, এই স্টোমাকের সাথে যুক্ত হয়েছে কি? পাইলোরিক স্ফিংক্টার। এই যে দুটো স্ফিংক্টার, অর্থাৎ পাকস্থলী পাইলোরিক স্ফিংক্টারের পর থেকে বৃহদান্ত্রের সূচনায় ইলিওকোলিক স্ফিংক্টার পর্যন্ত বিস্তৃত 6 থেকে 7 মিটার লম্বা প্যাঁচানো অংশকে আমরা ক্ষুদ্রান্ত্র বলে থাকি। এবং এই যে অংশটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। মূলত এখানে পরিপাকও যেমন হয়, খাদ্যদ্রব্যের বিভিন্ন শোষণ কার্য এখানে চলে। আমরা ক্ষুদ্রান্তের তিনটি অংশের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। যে পাকস্থলীর পরেই এখানেই কিন্তু সেই পাইলোরিক স্ফিংক্টারটা রয়েছে এবং এই জায়গায় হচ্ছে ইলিওকোলিক স্ফিংক্টার। তাহলে এই পাকস্থলীর পরের এই ডিউডেনাম থেকে শুরু করে একেবারেই আমরা বলছি যে ইলিয়াম পর্যন্ত এই তিনটি অংশ নিয়েই আসলে ক্ষুদ্রান্ত গঠিত। ক্ষুদ্রান্তের মধ্যে তিনটি অংশ পাচ্ছি আমরা, যেমন একটা বলছি আমরা ডিউডেনাম, এই অঞ্চলটি হচ্ছে ডিউডেনাম এই পর্যন্ত। তারপরের অংশটির নাম বলেছি আমরা জেজুনাম, ডিউডেনামের উপরে জেজুনাম, এবং এরপরে বলেছি আমরা ইলিয়াম। তাহলে ডিউডেনাম একটা সংক্ষিপ্ত অংশ বা প্রথম অংশ যেটা, এবং এটি দেখতে কি আকৃতির? এটি দেখতে ইউ আকৃতির একটি অংশ এবং 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা। জেজুনাম হচ্ছে মধ্যাংশ, এই অংশটি হচ্ছে জেজুনাম, যেটি হচ্ছে মধ্যাংশ, এবং লম্বায় প্রায় 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এবং শেষ অংশটি ইলিয়াম, যা ক্ষুদ্রান্ত্রের 3/5 গঠন করে থাকে। তাহলে আমরা এই পরের অংশটিকে বলছি আমরা ক্ষুদ্রান্ত, যেটি হলো যে 3/5 পর্যন্ত এটি গঠন করে থাকে। এই আমরা আরো এটাকে যদি একটু বড় করে দেখি বা এই ছোট্ট একটি অংশকে যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের গঠন। এবং এর মধ্যেও নানা রকম পেশির স্তর রয়েছে এখানে আমরা ক্ষুদ্রান্তের মধ্যে দেখি। তবে এর ভেতরের দিকে এপিথেলিয়াল কোষের স্তর থাকে, এবং যার ভেতরে কি থাকে? ভিলাই থাকে। ভিলাইয়ের মধ্যে কি থাকে? এপিথেলিয়াল কোষের স্তর এর ভেতরের দিকে। এই ভিলাইগুলোর ভেতরেই মূলত হলো বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যগুলোর শোষণটা সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ এনজাইমের প্রভাবে যে খাদ্যের উপাদানগুলো সরল উপাদানে পরিণত হয়, সেগুলো শোষিত হয় ক্ষুদ্রান্তের ঠিক ভেতরের এই স্থানের মধ্যেই। শিক্ষার্থীরা, আমরা ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্যদ্রব্যের যে মূল পরিপাক, সেই বিষয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। আমরা সেই বিষয়টা দেখবো। একটিকে আমরা বলছি যান্ত্রিক পরিপাক, আর একটিকে বলছি আমরা রাসায়নিক পরিপাক। আমরা ক্ষুদ্রান্তের খাদ্যদ্রব্যের যান্ত্রিক পরিপাক কি, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ক্ষুদ্রান্তের ভেতরে যান্ত্রিক পরিপাক মূলত দুভাবে হয়ে থাকে। একটি হচ্ছে যে বলে থাকি আমরা সেগমেন্টেশন, অর্থাৎ খাদ্যদ্রব্য কি হয়? খাদ্যদ্রব্য বিভিন্ন মিউকাসের সাথে মিশ্রিত হয়ে যায় এবং এনজাইমের সাথে মিশ্রিত হয়। তো এই এই অবস্থায় আমরা তাকে বলছি হলো সেগমেন্টেশন। আবার
খাদ্যদ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এখানে ক্ষুদ্রান্তের মধ্যে যে ক্রমসংকোচন প্রক্রিয়া হয় তার নাম বলেছি আমরা পেরিস্টালসিস প্রক্রিয়া। এর বাইরেও আমরা বলছি যে ব্রুনাস গ্রন্থি, এই যে ডিউডেনাম আছে, ডিউডেনামের ভেতরে এক ধরনের গ্রন্থি থাকে যাকে বলছি আমরা ব্রুনার্স গ্ল্যান্ড। ডিউডেনাম অঞ্চলের মধ্যে এই ব্রুনার্স গ্ল্যান্ড থাকে এবং এর ভেতরে কি থাকে, গবলেট কোষ থাকে। তাহলে এই ব্রুনার্স গ্রন্থি এবং গবলেট কোষ থেকে কি খরিত হয়, মিউকাস খরিত হয় এবং মিউকাস ক্ষুদ্রান্তের প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে কি করে, রক্ষা করে। এর মধ্যে যে এনজাইম থাকে, না হলে কি হবে, এই ব্রুনাস গ্রন্থি থেকে এবং গবলেট কোষ থেকে নিঃসৃত যে মিউকাসটা আছে, এটি যদি নিঃসৃত না হতো তাহলে ক্ষুদ্রান্ত কি হতো, ক্ষতিগ্রস্ত হতো। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষুদ্রান্তের অভ্যন্তরে যে অ্যাসিডিক পরিবেশ তৈরি হয়, অর্থাৎ খাদ্যদ্রব্য যখন পাকস্থলী থেকে আসে, যদি এই ব্রুনাস গ্ল্যান্ড থেকে যদি এই অ্যালকালাইন মিশ্রিত এই উপাদানগুলো খরিত না হতো, মিউকাস খরিত না হতো, তাহলে কি হতো, ক্ষুদ্রান্ত ক্ষতিগ্রস্ত হতো, ক্ষুদ্রান্ত পুড়ে যেত, জ্বলে যেত। এটি কি করে, এটি ক্ষুদ্রান্তের এনজাইমের কার্যকারিতা থেকে তাকে রক্ষা করে। আবার কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তাশয় সংকোচন ঘটিয়ে পিত্তাশয়ের মধ্যে কি থাকে, সঞ্চিত যে পিত্তরস থাকে সেগুলো ক্ষুদ্রান্তের মধ্যে পৌঁছে দেয়। পিত্ত লবণ স্নেহদ্রব্যকে অবদ্রবণের মাধ্যমে বা ইমালসিফিকেশন বলা হয়, সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কি করে, পরিণত করে। এই কারণেই এই ইমালসিফিকেশন হওয়ার ফলে কি হয়, লিপিড জাতীয় খাদ্য বা ফ্যাট জাতীয় খাদ্যদ্রব্যগুলো পরিপাক হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে এই ফুল প্রসেসটাকে আমরা বলছি হলো যান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ ক্ষুদ্রান্তের অভ্যন্তরে এই ধরনের যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যদ্রব্য পরিপাকের ক্ষেত্রে সহায়তা করে থাকে। এবার আমরা রাসায়নিক প্রক্রিয়া দেখি যে পাকস্থলী থেকে খাদ্যদ্রব্য কি হয়, অর্ধ পরিপাকৃত অবস্থায় অথবা কিছু খাদ্যদ্রব্য আছে যেমন স্নেহ জাতীয় খাদ্যদ্রব্য পাকস্থলীতে পরিপাক হয় না, সেইগুলো অপরিপাক অবস্থায় কোথায় চলে যায়, ক্ষুদ্রান্তের মধ্যে চলে আসে। এই ক্ষুদ্রান্তের ডিউডেনাম দিয়ে ক্ষুদ্রান্তের ভেতরে প্রবেশ করে এবং এখানে বিভিন্ন ধরনের এনজাইম, বিশেষ করে অ্যামাইলোলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম, এই এনজাইমগুলোর প্রভাবে কি হচ্ছে যে খাদ্যদ্রব্যগুলো পরিপাক হয়ে যায়। তাহলে এখানে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক কোথায় ঘটে, ক্ষুদ্রান্তের মধ্যেই ঘটে। এবং খাদ্যের উপর তিন ধরনের রস, যেমন পিত্তরস, অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস, অর্থাৎ পিত্তরসকে আমরা বলেছিল বাইল, অগ্নাশয় রসকে আমরা বলেছি প্যানক্রিয়েটিক জুস এবং আন্ত্রিক রসকে বলেছি আমরা ইন্টেস্টিনাল জুস। এই যে বিভিন্ন ধরনের জুস, তার মধ্যে কি থাকে, এনজাইম মিশ্রিত উপাদানগুলোই তো থাকে এর মধ্যে। এবং আমরা বাইল বলছি, আমরা কাকে, পিত্তরসকে আমরা বলছি বাইল। তাহলে এই গল ব্লাডার থেকে বাইল এবং আমাদের অগ্নাশয় থেকে নিঃসৃত বিভিন্ন এনজাইম, যাকে আমরা অগ্নাশয় নিঃসৃত জুস বলেছি বা অগ্নাশয় রস বলেছি আমরা, এবং আন্তরিক রস, যাকে ইন্টেস্টিনাল জুস বলেছি, এগুলোরই একটা সংমিশ্রণের মাধ্যমে কি হবে, এই যে এখান দিয়ে আমরা বলছি ডিউডেনামের মধ্যে খাদ্যদ্রব্য প্রবেশ করবে, সেটা অর্ধ পরিপাকৃত বা অপরিপাকৃত খাদ্যদ্রব্য সেগুলোর মধ্যে প্রবেশ করতে পারে। তো সেগুলো কি আমরা বিভিন্ন ধরনের এনজাইমের মাধ্যমে কিভাবে পরিপাক হয়ে কোন ধরনের উপাদানের উপর কোন এনজাইম কাজ করে এভাবে খাদ্যদ্রব্যকে পরিপাক করে, চলো আমরা সেটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এ পর্যায়ে দেখে নিচ্ছি যে আমাদের ক্ষুদ্রান্তের অভ্যন্তরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে ঘটে। শর্করা জাতীয় খাদ্য আমরা জানি যে আমাদের মুখ বিবরে শর্করা জাতীয় স্টার্চ জাতীয় খাদ্যের পরিপাক হয়ে থাকে এবং পাকস্থলীতে কোনো ধরনের শর্করা পরিপাক এনজাইম না থাকার কারণে পরবর্তীতে যে শর্করাগুলো অর্ধপরিপাক অবস্থায় কিংবা অপরিপাক অবস্থায় থাকে সেগুলো অন্ত্রে চলে যায় এবং অন্ত্রে গেলে সেখানকার আন্তরিক রসগুলো এই শর্করার উপরে কাজ করে এবং অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো শর্করাকে ডাইস্যাকারাইডে রূপান্তর করে। ডাইস্যাকারাইডগুলোর আদ্র বিশ্লেষণের মাধ্যমে সরল শর্করায় রূপান্তরিত হয়। চলো আমরা বিষয়টি একটু ভালো করে দেখে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টার্চ বা শ্বেতসার, এগুলো অ্যামাইলেজ অর্থাৎ ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত যে অ্যামাইলেজ, সেই অ্যামাইলেজের মাধ্যমে কি হচ্ছে, ডাইস্যাকারাইডে রূপান্তরিত হচ্ছে। আবার গ্লাইকোজেন, গ্লাইকোজেন এবং একটা আমরা দেখলাম যে স্টার্চ এবং গ্লাইকোজেন, এই যে কার্বোহাইড্রেট, টু টাইপস কার্বোহাইড্রেট, সেগুলো কি হলো, এই যে গ্লাইকোজেনগুলো আবার অ্যামাইলেজের প্রভাবে ভেঙে গিয়ে সেগুলো কি হয়, ডাইস্যাকারাইডে রূপান্তরিত হয়ে থাকে। এরপর আমরা দেখছি যে ডাইস্যাকারাইড, তাহলে এই যে ডাইস্যাকারাইড তৈরি হলো, এই ডাইস্যাকারাইড গুলোকে আবার অ্যামাইলেটিক এনজাইম, যেগুলো শর্করা পরিপাককারী আরো বিভিন্ন এনজাইম রয়েছে, একটা গ্রুপ অফ এনজাইমকে আমরা বলছি অ্যামাইলেটিক এনজাইম, এগুলো কিসে পরিণত করে, গ্লুকোজ এবং গ্লুকোজে পরিণত করে। এবার আমরা দেখব যে কিছু ডাইস্যাকারাইড রয়েছে যেগুলোর কোন ধরনের অ্যামাইলেটিক এনজাইমগুলো এই ডাইস্যাকারাইড গুলোকে পরিপাক করে।
আমরা বলছি যে অ্যামাইলেটিক যে এনজাইমের প্রভাবে নিম্নোক্ত উপায়ে ডাইস্যাকারাইড সমূহ কি হয়, আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে থাকে। কিভাবে? অর্থাৎ মল্টোজ এনজাইমের প্রভাবে সেটি কি করে, ম্যালটোজকে আদ্র বিশ্লেষিত করে সে গ্লুকোজ এবং গ্লুকোজ উৎপন্ন করে থাকে। আবার সুক্রেজ এনজাইম সুক্রোজের উপর কাজ করে তাকে আদ্র বিশ্লেষিত করে কি তৈরি করে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তর করে। এরপর ইনভার্টোজ সে কি করে, ইনভার্টেজ নামক এনজাইম তার প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তর করে। এরপর আমরা দেখছি ল্যাকটোজ। এই ল্যাকটোজ আবার কি হয়, ল্যাকটেজ নামক এনজাইম কি করে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজে রূপান্তর করে। এই যে বিভিন্ন ধরনের ডাইস্যাকারাইড অর্থাৎ ম্যালটোজ, সুক্রোজ, ইনভার্টোজ এবং ল্যাকটোজ, এগুলো কি হয়, আদ্র বিশ্লেষিত হয় এবং তাদের যে নির্দিষ্ট এনজাইম রয়েছে এনজাইমগুলোর মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয়ে সরল শর্করা বা শোষণযোগী উপযোগী যে শর্করা সেই শর্করায় রূপান্তরিত হয়ে থাকে। এবার আমরা দেখি যে আমিষ পরিপাক, এবং এখানেও আমিষ পরিপাককারী বিভিন্ন ধরনের প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে। কি কি প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে আমরা দেখি, অ্যামিনোট্রিপসিন, প্রলিডেজ, ট্রাইপেপটাইডেজ এবং ডাইপেপটাইডেজ। এই ধরনের আমিষ পরিপাককারী বেশ কিছু এনজাইম অন্ত্রের মধ্যে রয়েছে, এবং এই এনজাইমগুলোর প্রভাবে কিভাবে বিভিন্ন আমিষ সেগুলো ভেঙে গিয়ে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়, চলো আমরা সেই বিষয়টি দেখে নিই। আমিষের যে পেপটাইড থাকে সেই পেপটাইডগুলো, আমরা জানি আমিষ কি, এটা পলিপেপটাইডের বন্ড, তাই না? পলিপেপটাইডের একটা চেইন হলো আমিষ, কিন্তু সেই পলিপেপটাইডের যে ক্ষুদ্র অংশ তাকে আমরা বলছিল কি, পেপটাইড। এই পেপটাইডকে ভেঙে ফেলে কে, অ্যামিনোট্রিপসিন ভেঙে ফেলে কিসে পরিণত করে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এরপর বলছি আমরা প্রোলিন যুক্ত পেপটাইড। যে সকল পেপটাইডের মধ্যে কি থাকে, প্রোলিন থাকে, সেটিও একটা প্রোটিনাস উপাদান, এবং তাকে প্রলিডেজ এটি কি করে, ভেঙে ফেলে প্রোলিনে রূপান্তর করে। এরপর আমরা বলছি যে ট্রাইপেপটাইডকে ভেঙে ফেলে কে, ট্রাইপেপটাইডেজ ভেঙে ফেলে কিসে পরিণত করে, ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে। আবার এই ডাইপেপটাইডকে ভেঙে ফেলে কে, ডাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে। এই তো আমরা জানলাম যে কিভাবে অ্যামিনোট্রিপসিন, প্রলিডেজ, ট্রাইপেপটাইডেজ এবং ডাইপেপটাইডেজ বিভিন্ন ধরনের পেপটাইডকে তারা কি করতেছে, ভেঙে ফেলতেছে, বা আমিষকে ভেঙে ফেলে তারা অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে। এবার লিপিড পরিপাক, এবং লিপিড পরিপাকের জন্য বিভিন্ন ধরনের লাইপোলাইটিক এনজাইম এখানে রয়েছে। আমরা দেখি যে এখানে বিভিন্ন ইন্টেস্টিনাল লাইপেজ, লেসিথিনেজ এবং মনোগ্লিসারিডেজ, এই তিন ধরনের এনজাইম কোথায় পাওয়া যায়, মানুষের ক্ষুদ্রান্তের মধ্যে রয়েছে, এবং এই ক্ষুদ্রান্তের এই এনজাইমগুলো সরাসরি লিপিডের উপর কাজ করে কি করে, এগুলোকে ভেঙে ফেলে। তো ট্রাইগ্লিসারাইড এটি উপর কাজ করে কে, টিজি যেটা আমরা বলি ট্রাইগ্লিসারাইড, তার উপরে কে কাজ করে, আন্ত্রিক লাইপেজ কাজ করে, ইন্টেস্টিনাল লাইপেজ কাজ করে ভেঙে ফেলে মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে। লেসিথিন এক ধরনের লিপিড, এবং এই লেসিথিনেজ নামক এনজাইম এটিকে ভেঙে ফেলে কিসে পরিণত করে, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড, অ্যাসিড এবং কোলিন এই উপাদানগুলোতে রূপান্তর করে। কাকে ভেঙে, লেসিথিনকে। কে ভেঙে ফেলে, লেসিথিনেজ। এরপর হচ্ছে কি, মনোগ্লিসারিডেজ, সেটিকে মনোগ্লিসারাইডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে লিপিড জাতীয় খাদ্য বিভিন্ন ধরনের এনজাইম, বিশেষ করে আন্ত্রিক লাইপেজ, লেসিথিনেজ এবং মনোগ্লিসারিডেজ, এগুলোর প্রভাবে ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয়, যেগুলো শোষণক্ষম বা শোষণ উপযোগী। এবার আমরা দেখে নিচ্ছি যে এই যে আমাদের অন্ত্র রয়েছে, এবং অন্ত্রের মধ্যেই এই অ্যাবজর্পশনের কাজটা হয়, শোষণের কাজটা ঘটে থাকে। এই জন্য অন্ত্রকে যদি আমরা একটু ভালো করে একটু ডিসেকশন করে পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাই যে অন্ত্রের ভেতরের দিকে কি রয়েছে, ক্ষুদ্রান্তের ভেতরের দিকে এরকম অনেকগুলো অভিক্ষেপ রয়েছে। এই অভিক্ষেপগুলোকে আমরা বলছি হলো কি, ভিলাই। এগুলোর নাম দিয়েছি আমরা হলো ভিলাই। তো এই ভিলাইয়ের মধ্যে কি রয়েছে, প্রত্যেকটা ভিলাইয়ের মধ্যে এখানে রক্তবাহিকা রয়েছে, এখানে সূক্ষ্ম রক্তবাহিকা রয়েছে। এই যে কৌশিক রক্তবাহিকাগুলো আছে, এর মধ্যে কি থাকে, এপিথেলিয়াল কোষ রয়েছে, যার মাধ্যমে এপিথেলিয়াল কোষগুলো কি করে থাকে, বিভিন্ন ধরনের সরল যে খাদ্য উপাদানগুলো আছে সেগুলো কি করে, অ্যাবজর্ব করে থাকে, এবং সেটি রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে দেয়। তো এরপর যে আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম এর কোন অঞ্চলের মধ্যে কোন ধরনের খাদ্য পরিশোষণ ঘটে থাকে। তাহলে ক্ষুদ্রান্ত্রের খাদ্য উপাদানের যে শোষণ, সেই শোষণটা
কোন অংশের মধ্যে কি ডিউডেনামের মধ্যে, জেজুনামের মধ্যে এবং ইলিয়ামের মধ্যে কোন অংশে কোন কোন ধরনের খাদ্য উপাদানগুলো শোষিত হয়। শর্করা শোষণ ক্ষুদ্রান্তের জেজুনাম অংশে, মাঝখানে যে অংশটি রয়েছে তার নাম বলছি আমরা জেজুনাম। জেজুনাম অংশে হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো হিসেবে কি হয়, শোষিত হয় এবং বেশিরভাগ গ্লুকোজ এখানে হলো শোষণ ঘটে থাকে। এরপর আমরা বলছি যে আমিষ, ডিউডেনাম এবং জেজুনাম অংশে অ্যামিনো অ্যাসিড কি হয়, শোষিত হয়ে থাকে। লিপিড শোষণ ডিউডেনাম এবং ইলিয়াম অংশে ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, ফসফোলিপিড এবং কোলেস্টেরল এগুলো শোষিত হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লিপিড এই জেজুনাম অঞ্চলের মধ্যে লিপিড শোষিত হয় না, সেটি ডিউডেনাম এবং ইলিয়াম অঞ্চলের মধ্যে ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, ফসফোলিপিড এবং কোলেস্টেরল এগুলো হিসেবে কি হয়, শোষিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জানলাম যে ক্ষুদ্রান্তের অভ্যন্তরে বিভিন্ন ধরনের খাদ্যের পরিপাক প্রক্রিয়া। প্রত্যাশা করছি তোমাদের আজকের এই আলোচনা বিভিন্ন ধরনের জানা অজানা বিষয়ে এখান থেকে তোমরা জানতে পেরেছো। সকলের সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি। ধন্যবাদ।